আজ আমরা কি না অ্যামনিওটিক ফ্লুইড সম্পর্কে পড়ব। অ্যামনিওটিক ফ্লুইড মানে এটা কি, আমাদের প্রেগনেন্সির টাইমে ফিটাস আমাদের অ্যামনিওটিক স্যাকের মধ্যে স্টে করে। এই অ্যামনিওটিক স্যাকের মধ্যে যে ফ্লুইড থাকে তাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। ঠিক আছে, যেখান থেকে ফিটাসটা নিউট্রিয়েন্টস পায়, তারপরে তার মধ্যে গ্রো করে সেই জিনিসটা। তো ফার্স্ট ইন্ট্রোডাকশানে কী বলেছে যে অ্যামনিওটিক স্যাকের মধ্যে যে ওয়াটারি অ্যালকালাইন ফ্লুইড রয়েছে যার মধ্যে ফিটাসটা গ্রো করে তাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। ঠিক আছে, এবার এর অরিজিনটা কি? অরিজিন দুটো জায়গা থেকে, একটা হচ্ছে ম্যাটার্নাল থেকেও কিছু অরিজিন আছে, ফিটাল থেকেও কিছু অরিজিন রয়েছে। মোট ম্যাটার্নাল আর ফিটাল দুটো সোর্স থেকেই অ্যামনিওটিক ফ্লুইডটা তৈরি হয়। এবারে কিছু ফিজিক্যাল ফিচার্স রয়েছে যার মধ্যে কি এর কালার কেমন, ভলিউম কেমন, কম্পোজিশন কেমন, সেগুলো। ঠিক আছে, তার মধ্যে কি ফার্স্ট কি এই অ্যামনিওটিক ফ্লুইডটা অ্যালকালাইন নেচার হয়। ঠিক আছে, মানে কি পিএইচটা একটু 7 থেকে বেশি হবে। তারপর কি এটা আমাদের প্রেগনেন্সির টাইমে মানে টার্ম প্রেগনেন্সিতে যত ম্যাটার্নাল সিরাম রয়েছে সেই ম্যাটার্নাল সিরামের থেকে এটি হাইপোটোনিক হবে। ম্যাটার্নাল সিরামের থেকে এই অ্যামনিওটিক ফ্লুইডটা হাইপোটোনিক ইন নেচার হবে কম্পোজিশনে। ঠিক আছে, এবার কি এর কালার। ঠিক আছে, প্রেগনেন্সি যে বিভিন্ন টাইম পিরিয়ডে রয়েছে, প্রেগনেন্সিতে মেনলি আমরা কি জানি 9 ক্যালেন্ডার মান্থ বা 40 উইকস টোটাল। এবার সেই 40 উইকসের মধ্যে বিভিন্ন টাইম পিরিয়ডে রয়েছে আর্লি, মিড, টার্ম, তারপর লেট। এই বিভিন্ন টাইম পিরিয়ড অনুযায়ী কালারটাও বিভিন্ন রকমের হয়। প্রথমে কি আর্লি প্রেগনেন্সিতে কালারটা কেমন থাকে, ক্লিয়ার থাকে এবং কালারলেস ফ্লুইড হয়, মানে অ্যামনিওটিক ফ্লুইডে কোনো কালার থাকে এবং ক্লিয়ার ফ্লুইড হয়। যখন সেটা মিড প্রেগনেন্সিতে যায় তখন সেটা কালারটা কেমন হয়, ইউলিশ কালার হয়ে যায়। কারণ না বাইল যে পিগমেন্টেড রয়েছে বা যে বিলিরুবিন রয়েছে সেটা এর মধ্যে অ্যাড হয়, এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে অ্যাড হয়, সেই জন্য এই কালারলেস থেকে ইয়েলো কালারটা মিড প্রেগনেন্সিতে অ্যারাইজ করে। যখন সেটা টার্মের দিকে যাবে মানে 36, 37, 38 উইক্সের দিকে যখন যাবে তখন তার কালারটা ইউলিশ থেকে পেল স্ট্র কালার হয়ে যাবে। কেন না, কারণ ওখানে ফিটাল স্কিনের যে এপিডার্মাল সেলগুলো রয়েছে, ফিটালের স্কিনের যে এপিডার্মাল সেলগুলো রয়েছে সেইগুলো ওর মধ্যে অ্যাড হয়। ঠিক আছে, সেই জন্য ইয়েলোইশ কালার থেকে পেল স্ট্র কালার অ্যারাইজ করে। তারপর যখন সেটা লেট প্রেগনেন্সির দিকে যায় মানে 40 উইক্সের কাছাকাছি যায় তখন আবার সেই কালারটা কালারলেস হয়ে যায়, মানে কোনো কালার থাকে না। কেন, কারণ বিলিরুবিনের পরিমাণটা আবার রিডিউস হতে থাকে। ঠিক আছে, সেই জন্য প্রথমে বিলিরুবিন বা বাইলের জন্য এই কালারলেস থেকে ইয়েলো কালার হয়েছিল, তাই পরে বিলিরুবিনের পরিমাণ যত কমতে থাকবে তখন আবার কী করবে, কালারটা কালারলেস হতে থাকবে। ঠিক আছে, এই 4টে স্টেজে বা 4টে পিরিয়ড অফ টাইমে 4 রকমের কালার দেখা দেয়। ভলিউমটা তেমনই, 4টে পিরিয়ড অফ টাইম বা পিরিয়ড অফ টাইমের মধ্যে দিয়ে ভলিউমটাও চেঞ্জেস হবে। তো ফার্স্ট কি বলেছে, অ্যামনিওটিক ফ্লুইডটা কবে ডিটেক্ট হয়, 8 উইকস অফ প্রেগনেন্সিতে গিয়ে ডিটেক্ট হয়। মানে যখন মাদারের 8 উইকস অফ প্রেগনেন্সি চলছে তখন আমি অ্যামনিওটিক ফ্লুইডটা বুঝতে পারবো বা সেটাকে ডিটেক্ট করতে পারবো, মানে তখনই অ্যামনিওটিক স্যাকের মধ্যে অ্যামনিওটিক ফ্লুইডটা দেখা দেয়। ঠিক আছে, যার আর ভলিউমটা ভ্যারিজ করে, বিভিন্ন অ্যাভারেজ হয়। এই অ্যামনিওটিক ফ্লুইডটা কি জেস্টেশনাল এজ অনুযায়ী রিলেটেড, মানে এখানে যেমন কালারটা জেস্টেশনাল এজ বলো বা টাইম পিরিয়ড অনুযায়ী রিলেটেড হয়, আলাদা আলাদা হয়, তেমনই অ্যামনিওটিক ফ্লুইডটা জেস্টেশনাল এজ অনুযায়ী বা টাইম পিরিয়ড অনুযায়ী বিভিন্ন রকমের হয়। ধরো ফার্স্ট 12 উইকস বা এটাকে আমরা বলতে পারি আর্লি প্রেগনেন্সিতে 12 উইকস বা ধরো আর্লি প্রেগনেন্সি 12 উইকসে গিয়ে এর ভলিউমটা কেমন হয় 50 ml। ঠিক আছে, সেটা 20 উইকস বা ধরো যদি বলি মিড প্রেগনেন্সিতে তার ভলিউমটা কেমন হয় 400 ml। ঠিক আছে, এবার যখন নিয়ার টার্মের দিকে যায় মানে 36 থেকে 38 উইকসে যায় তখন তার ভলিউমটা হয় 1000 ml বা 1 লিটার। ঠিক আছে, এবার সেটা যখন টার্ম পেরিয়ে লেটের দিকে যায়, লেট প্রেগনেন্সিতে যায় মানে 40 উইকসে যায় তখন তার অ্যামাউন্টটা হয় 600 to 800 ml। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ধরো টাইম পেরিয়ে গেছে, ইডিটি ক্রস করে গেছে, তখনও মাদারের ডেলিভারি হয়নি, সেক্ষেত্রে 43 উইকসের কাছাকাছি গেলে ভলিউমটা অনেকটাই কমে যায়, কমে 200 ml হয়ে যায়। ঠিক আছে, এটা হলো ভলিউম। এবার কি কম্পোজিশন, এর মধ্যে কী কী কম্পোজিশন থাকে। ফার্স্টে কি বলেছে, এর কম্পোজিশনটা ফার্স্ট হাফ অফ প্রেগনেন্সি মানে প্রেগনেন্সি পিরিয়ডের ফার্স্ট হাফ যে টাইম পিরিয়ডটা সেটাতেই প্লাজমার মতনই একটা কম্পোজিশন থাকে। প্লাজমাতে যেমন কম্পোজিশনগুলো থাকে তেমনই অ্যামনিওটিক ফ্লুইডের কম্পোজিশনও প্লাজমার মতনই সেম হয়। কিন্তু যখন লেট প্রেগনেন্সিতে যায় মানে সেকেন্ড হাফে যখন যায় প্রেগনেন্সি পিরিয়ডের তখন এর কম্পোজিশনটা অল্টার হয়। কেন কি, কারণ বিভিন্ন ফিটালের ইউরিনারি যে মেটাবোলাইটসগুলো সেগুলো ওর মধ্যে কন্টামিনেটেড হয়, সেগুলোর মধ্যে মেশে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে, সেই জন্য প্লাজমার থেকে এর কম্পোজিশনটা তখন আলাদা হতে শুরু করে। ঠিক আছে, তাহলে এই কম্পোজিশনের মধ্যে কী কী থাকে, ফার্স্ট কি থাকে ওয়াটার কত পার্সেন্ট থাকে 98 থেকে 99% থাকে।
আর সলিড থাকে 1 থেকে 2%। ঠিক আছে, এবার সলিডের মধ্যে অনেক অর্গানিক সাবস্টেন্স থাকবে, অনেক ইনঅর্গানিক সাবস্টেন্স থাকবে। অর্গানিক সাবস্টেন্স সলিডের মধ্যে কী কী থাকবে? লিপিড থাকবে, ফসফোলিপিড, বিলিরুবিন, হরমোন, ভিটামিনস, প্রোস্টাগ্ল্যান্ডিন, এই সমস্ত জিনিসগুলো সলিডের মধ্যে থাকে। এবার ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে কী থাকবে? বিভিন্ন ইলেকট্রোলাইটস, যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এইগুলো ম্যাটারনাল প্লাজমাতে যেমন থাকে তেমনই ইলেকট্রোলাইটসগুলো এখানেও থাকবে। ঠিক আছে, এবার আমরা ফার্স্টে বলেছিলাম যে এই ফ্লুইডটা অ্যালকালাইন নেচার হয়, তার এই পিএইচটা কত? এর পিএইচটা হচ্ছে 7.2, আর স্পেসিফিক গ্র্যাভিটি কত? 1008। ঠিক আছে, এবার এখানেও আমরা বলেছিলাম যে বিভিন্ন ম্যাটেরিয়াল এর মধ্যে ইনক্লুড হয়। তো এখানে কি কি সাসপেন্ডেড পার্টিকেলস কী কী ইনক্লুড হয়? স্কোয়ামাস এপিথেলিয়াম সেল ফ্রম দ্য ফিটাল স্কিন, ফিটাল স্কিনে যে স্কোয়ামাস এপিথেলিয়াম সেল থাকে, এপিডার্মাল যে সেল থাকে, ভার্নিক সেরোসা, কাস্ট অফ অ্যামনিওটিক সেল বা রেসপিরেটরি ট্র্যাকের যে সেলগুলো, ইউরিনারি ম্যাটেরিয়ালসগুলো, এই সমস্ত জিনিসগুলো এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে মিক্সড আপ হয় পরবর্তীকালে লেট প্রেগনেন্সির দিকে। আমরা ফার্স্টে অরিজিনগুলো পড়েছিলাম যে ম্যাটার্নাল এবং ফিটাল অরিজিন থেকে অ্যামনিওটিক ফ্লুইডটা তৈরি হয়। কিন্তু ম্যাটার্নাল ফিটালের কোন কোন অরিজিন থেকে তৈরি হয়? সেটা হচ্ছে সোর্স অফ অ্যামনিওটিক ফ্লুইড। কী কী? ফিটাল ইউরিন, তারপর হচ্ছে এক্সুডেশন অফ আম্বিলিকাল ভেসেল, অ্যামনিওটিক এপিথেলিয়াল, ফিটাসের যে সলো লিকুইড আফটার 40 উইকস অফ, মানে যে সলো লিকুইডগুলো রয়েছে ফিটাসের, সেগুলো অ্যাড হতে থাকে, যেটা কি আফটার 16 উইক্সের পরে 450 ml করে ডেইলি এটা অ্যামনিওটিক ফ্লুইডের সাথে অ্যাটাচ হয়। ঠিক আছে, মানে 40 উইক্সের পর থেকেই প্রত্যেক দিন 450 ml করে ফিটাস সলো যে লিকুইডগুলো রয়েছে সেইটা এর মধ্যে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে কন্টামিনেটেড হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে সোর্স অফ অ্যামনিওটিক ফ্লুইড। বোঝা গেছে। তারপরে কিছু ফাংশন রয়েছে, মানে কেন আমরা অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে বাচ্চারা ভাসমান অবস্থা থাকে বা তার মধ্যে গ্রো করে, তার কি কাজ, অ্যামনিওটিক স্যাকের মধ্যে যে অ্যামনিওটিক ফ্লুইডে থাকে এর কারণটা কি, কেন এটা অরিজিন হয়ে সোর্স, বিভিন্ন সোর্স থেকে ওখানে জমা হচ্ছে। কি ডিউরিং প্রেগনেন্সিতে কিছু ফাংশন রয়েছে, ডিউরিং লিভারে কিছু ফাংশন রয়েছে। ডিউরিং প্রেগনেন্সিতে কী কী ফাংশন রয়েছে? ইট হেল্পস ইন ফিটাল গ্রোথ, আমরা এটা ইন্ট্রোডাকশানেই পড়েছি যে ফিটাল গ্রোথ এটা হেল্প করে। আর কি বিভিন্ন যে এক্সটার্নাল ইনজুরিগুলো রয়েছে সেটা থেকে ফিটাসকে প্রোটেক্ট করে। মানে একটা জলের মধ্যে একটা ফিটাস, ধর জলের মধ্যে একটা বলকে রেখেছি, বাইরে থেকে যতই আঘাত করি না কেন ওই বলে তো কিছু হবে না, তেমনই একটা ফিটাস যখন একটা অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে, বাইরে থেকে মাদারের অ্যাবডোমিনের ধরো কোনো কারণে কোনো আঘাত লাগলেও ফিটাসের ওই ইনজুরিটা খুব কম হয়, মানে ওই এক্সটার্নাল যে ইনজুরিসগুলো ওটা থেকে এই অ্যামনিওটিক ফ্লুইডে ফিটাসকে প্রোটেক্ট করে। হলো আর কি মেনটেন টেম্পারেচার ফর ফিটাসের যেমন ফিটাসের ক্ষেত্রে মাদারের অ্যাবডোমেনের ভিতরে থাকা, মাদারের যে পেটের ভিতরে থেকে যে টেম্পারেচারটা ফিটাসের দরকার সেই টেম্পারেচারটা মেনটেন করে। আর অ্যালো ফ্রি মুভমেন্ট অফ ফিটাসের ফ্রি মুভমেন্ট করতে ওখানে সুবিধা হয়। আর কি প্রিভেন্ট অ্যাডহেশন, কোথাও যে ইমপ্ল্যান্ট, মানে ওই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ভাসমান অবস্থা থাকে, কোথাও গিয়ে অ্যাডহেশন হতে, মানে আটকে যাওয়া থেকে প্রিভেন্ট করে। আর কি সার্ভস ইমিউনোগ্লোবিনিউন বায়োকেমিক্যাল হরমোনাল ফাংশনগুলোতেও হেল্প করে। আর কি শক অ্যাবর্শন হিসেবে কাজ করে, মানে কোনো রকমের কোনো শক যাতে সে বাচ্চাটা ফিটাসটা না পায় সেইটা থেকে এই অ্যামনিওটিক ফ্লুইডটা ফিটাসকে প্রোটেক্ট করে। ঠিক আছে, এবার হচ্ছে ডিউরিং লেবার কি এটা সার্ভাইকাল যে অস রয়েছে সেটাকে ডাইলেট করতে হেল্প করে। আর কি করে, মানে যখন লেবারের টাইমে যখন ইউটেরাসটা কন্ট্রাক্ট করার সময় যে ডাইরেক্ট প্রেশারটা ফিটাস বা প্লাসেন্টার ওপর পড়তে পারতো, এই যে প্রেশারটা থেকে এই অ্যামনিওটিক ফ্লুইডটা প্রোটেক্ট করে ফিটাস এবং প্লাসেন্টাতে। মানে ওই যে ইউটেরাস কন্ট্রাকশনের জন্য যে প্রেশারটা পড়ার কথা ছিল সেই প্রেশারটা ফিটাস এবং প্লাসেন্টার ওপর পড়তে দেয় না, কে না অ্যামনিওটিক ফ্লুইড। ঠিক আছে, আর কি করে এই অ্যামনিওটিক ফ্লুইড বাচ্চাটা যখন নিচের দিকে নামতে শুরু করে, ডিসেন্ট হতে শুরু করে, তখন বাচ্চার মাথার ঠিক সামনে একটা রকমের ফ্লুইড থাকে, মানে অ্যামনিওটিক ফ্লুইডের কিছু অংশ বাচ্চার প্রেজেন্টেশনের সামনে থাকে, মানে বাচ্চার মাথা বলো বা বাটাক্স বলো, যে পার্টটা সার্ভাইকাল অসের সামনে থাকে সেই পার্টের আগে কিছু ফ্লুইড থাকে এবং বেবির ঠিক পিছনে, বেবির থাকার ঠিক পিছনে কিছু ফ্লুইড থাকে। তো আমাদের যখন সার্ভাইকাল অসের ঠিক সামনে ফ্লুইড থাকলো, তারপর বেবির প্রেজেন্টেশন পার্টটা থাকলো, মানে যেটা আগে বেরোবে সার্ভাইকাল অস দিয়ে, তারপরে কিছু ফ্লুইড থাকলো। যে সামনে যে ফ্লুইডটা থাকে তাকে বলা হয় ফোর ওয়াটার, আর পেছনে যে ফ্লুইডটা থাকে তাকে বলা হয় হাইন্ড ওয়াটার। ঠিক আছে, এই ফোর ওয়াটার কি বেবি ডেলিভারি হওয়ার আগে ফোর ওয়াটারটা রিলিজ হয়, তাহলে কি ফোর ওয়াটারটা কী করবে, ভ্যাজানাটাকে ওয়াশ করে দেবে। ফোর ওয়াটার যখন রিলিজ হবে তখন ভ্যাজানাটাকে পুরো ওয়াশ করে দিল, তারপরে বাচ্চা ডেলিভারিটা হলো, তাহলে কি ও যে ইনফেকশানটা ওই
ভ্যাজাইনাটা ছিল, মানে ধরো কোনো মাইক্রো অর্গানিজম বলো বা কিছু চলো, সেটাকে ওয়াশ করে দিয়ে বার করে দিল, তার ফলে কি ইনফেকশনটাকে প্রিভেন্ট করতে শুরু করলো। আর কি, যখন বেবি ডেলিভারি হওয়ার পরে যে হাইন্ড ওয়াটারটা রিলিজ হয়, তাহলে কী করবে, হাইন্ড ওয়াটারটা আবার বাদ যে স্পেসেসটা রয়েছে সেটাকে আবার ক্লিয়ার করে দেবে, ওয়াশ করে দেবে, এই জিনিসটাও করে। ঠিক আছে, এবার কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স রয়েছে, মানে অ্যামনিওটিক ফ্লুইড আমাদের বিভিন্ন ক্লিনিক্যাল ফিচার্সগুলোতে বা বিভিন্ন ক্লিনিক্যাল কিছু ইম্পর্টেন্স রয়েছে। কী কী না, যদি আমরা প্রেগনেন্সি চলাকালীন অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে টেস্ট করি বা স্টাডি করি, তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ইউজফুল ইনফরমেশান পাই। কী কী না, ফিটাসের রিলেটেড কিছু ইনফরমেশান পাই, ফিটাসের ওয়েলবিংটা কেমন, ফিটাসের ম্যাচুরিটিটা কেমন, সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের ম্যানেজমেন্ট প্রসেস করতে পারবো, যদি আমরা কোনো প্রবলেম দেখি বা কোনো কমপ্লিকেশনটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো, সেই জিনিসটা। এছাড়াও কী রয়েছে না, যদি কোনো ক্ষেত্রে অ্যাবর্শন করাতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইন্ট্রা অ্যামনিওটিক ইনস্টিটিউশন অফ কেমিক্যাল ইউজ করি, করলে কি অ্যাবর্শনটা স্টার্ট হতে হেল্প করে। আর কি, অ্যামনিওটিক ফ্লুইডটাকে আমরা স্টাডি করার মাধ্যমে অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউমটাকে আমরা চেক করতে পারি যে সেটা বেশি আছে না কম আছে। বোথ ক্ষেত্রেই অ্যাবনর্মাল, অ্যামনিওটিক ফ্লুইডটা নর্মালি থাকা বেটার, যদি এক্সেস থাকে সেটাও প্রবলেম ক্রিয়েট করে, যদি লো থাকে সেটাও প্রবলেম ক্রিয়েট করে। সেটা যদি আমরা আর্লি আইডেন্টিফাই করতে পারি, সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট প্রসেসটা ভালোভাবে করতে পারবো, সেক্ষেত্রে আমরা কমপ্লিকেশনটাকে প্রিভেন্ট করতে পারবো। এছাড়া কি বলেছে, রাপচার অফ দ্য মেমব্রেন, মানে কি, যখন অ্যামনিওটিক ফ্লুইডটা যখন ফোর ওয়াটার বলো বা বেবির যখন ডিসেন্ট হচ্ছে, তখন যখন রাপচার অফ দ্য মেমব্রেন হচ্ছে, মানে অ্যামনিওটিক স্যাকের যে মেমব্রেনটা সেটা যখন রাপচার হচ্ছে, তখন ফার্স্টে কি ফোর ওয়াটার রিলিজ হবে বা অ্যামনিওটিক ফ্লুইডটা একটু রিলিজ হবে। সেটাকে রিলিজ হলে কি হবে, লেবারটাকে স্টার্ট করতে হেল্প করে, ইন্ডাকশন অফ লেবার করে, মানে লেবারটাকে স্টার্ট করতেও হেল্পফুল হয়। ঠিক আছে, এটা হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হলো। আর অ্যাবনর্মালিটিগুলো আমরা নেক্সট ভিডিওতে পড়ছি। ঠিক আছে, এটা ছিল টোটাল অ্যামনিওটিক ফ্লুইডের কিছু নর্মাল জিনিস।